ভোরের আলো ফোটার সাথে সাথেই জেগে ওঠে এক শহর। এই শহর শুধুই ইট পাথরের নয়, এখানে সময় থেমে যায়, স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকে। আমি আগামী 24 ঘন্টা কাটাবো পুরান ঢাকার অলিতে গলিতে, খুঁজবো তার আত্মা, শুনবো তার গল্প। আমার দিনের শুরু হয় লালবাগ কেল্লায়। ইটের ফাঁকে ফাঁকে ইতিহাসের ধ্বনি, পুরনো জলাশয়ে প্রতিফলিত হয় শায়েস্তা খানের অনুশোচনা। এই স্থাপনাগুলোর নিঃশব্দতা যেন গর্জন করে, জানিয়ে দেয় হারিয়ে যাওয়া এক ইতিহাসের গল্প। তো আপনারা যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লালবাগ কেল্লায় ঢুকে যেটা একদম প্রথম নজর কাড়ে ওই স্থাপনাটা। ইট ইজ ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন অফ লালবাগ ফোর্ট। এটা 1700 শতকের দিকে তৈরি করা শুরু করেন সুবেদার শাহজাদা আজম শাহী, আর এটা হচ্ছে উনি কমপ্লিট করতে পারেননি। এখানে আসলে আপনারা পরিবিবির মাজার, একটা দরবার হল এবং একটা মসজিদ দেখতে পারবেন। তো আপনি যদি পুরান ঢাকায় ঘুরতে আসেন, দিস ইজ দ্য প্লেস আই উড অবভিয়াসলি রিকমেন্ড টু ভিজিট। আমি এতক্ষণ উপরের দিকে ছিলাম, অ্যান্ড এখন নিচে যাব। নিচে গিয়ে কিছু বি-রোল শট নিতে হবে। সো লেটস গো। ও ভাই রোবট। হ্যাঁ, রোবট। ছবি তুলবা? আগে আমি বাট দুইজনই থাকো, সমস্যা নেই তো। না না। আচ্ছা আগে একটু তোমাকে ছবি দিব কেমনে আমি? মেসেঞ্জারে দিয়ে দিই। মেসেঞ্জারে? তোমার মেসেঞ্জার আছে? হ্যাঁ। বাপরে। ওকে। সো আমি এখন আসি হচ্ছে হাম্মামখানায়, হুইচ মিনস গোসলখানা। সো ইয়া, দিস ইজ এ হিউজ ওয়াশরুম। আর আপনারা যদি লালবাগ কেল্লায় ঘুরতে আসেন, আপনারা এখানে একটা পুকুরও দেখতে পারবেন। এখানে টিপিক্যালি কেউ নামে না, বাট আপনারা চাইলেই যে এই সিঁড়িগুলো দিয়ে নামতে পারেন। আমি গতবার কয়েকটা ফ্রেন্ডের সাথে আসছিলাম, অ্যান্ড আমরা এখানে নামছিলাম, নেমে কিছু ছবিও তুলি। আর নো হোয়াই, বাট এখানে একটা বিশাল সংখ্যক মানুষ আমাকে ফরেনার ভাবতেছে। আপনারা একটু জানেন আমার ফরেনারের মতো লাগতেছে কিনা আসলে। এরপর আমি যাই আহসান মঞ্জিলে। নবাবদের প্রাসাদ এখন এক জাদুঘর। গোলাপি রঙে মোড়ানো এই রাজবাড়ি ছিল ঢাকার রাজনৈতিক এবং সামাজিক কেন্দ্র। প্রতিটি কক্ষে জড়িয়ে আছে গল্প, নবাব রাজা আহসানুল্লাহর স্মৃতি, ঔপনিবেশিক দাপ্তরিক চলাচল এবং সেই অনন্তকাল ধরে চলা শহরের বিবর্তন। আই এম ইন ফ্রন্ট অফ দ্য আহসান মঞ্জিল। তো এটা হচ্ছে ঢাকার সদরঘাটের একদম বুড়িগঙ্গা নদীর তীরের উপর একটা ঐতিহাসিক প্রাসাদ। এটা তৈরি করেন ঢাকার নবাব খাজা আব্দুল গনি। এটা নির্মাণকাল হচ্ছে 1859 থেকে 1872। এটা মেনলি ওনার ছেলের নামে নামকরণ করা হয়েছে। আর হচ্ছে আহসান মঞ্জিল সম্পর্কে আরেকটা হচ্ছে চমকপ্রদ একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আমাদের উপমহাদেশে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে ফার্স্ট ইলেকট্রিসিটি আসছিল ঠিক এই জায়গাটা আসছিল, এই ভবনটাতেই প্রথমে আমাদের এখানে বাংলাদেশের যে প্রথম বৈদ্যুতিক বাল্বটা, এই বাল্বটা এই আহসান মঞ্জিলেই জ্বলেছিল। সো ইফ ইউ গাইজ আর প্ল্যানিং টু ভিজিট পুরান ঢাকা, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিকমেন্ডেড প্লেসেস টু ভিজিট। এরপর কিছুক্ষণের মধ্যেই আমার বাকি টিম মেম্বাররা আমার সাথে যুক্ত হয়, আর আমরা চলে যাই চকবাজার ইফতার মার্কেটে।
তো চলেন আমরা চকবাজারের ইফতার মার্কেটটা ঘুরে আসি, অ্যান্ড অবভিয়াসলি ওখানে আমরা ইফতার করতেই যাচ্ছি। একটা জিনিস এখানে আমি খেয়াল করতেছি যে এখানে প্রচুর ধুলা। যাদের ডাস্ট অ্যালার্জি আছে প্লিজ আপনারা অবশ্যই মাস্ক পরে আসবেন, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের। বিকেলের সূর্য পড়তেই চকবাজার যেন এক মেলায় পরিণত। ইফতারের সময় এখানে আসা মানে শুধু খাওয়া নয়, বরং ঢাকার খাদ্য সংস্কৃতির হৃদয়ে স্পর্শ করা। হাতের কাছে গরম হালিম, পুদিনা গন্ধে মাখা কাবাব, রসালো জিলাপি, আর তার পাশে মানুষের হাসি মুখ। এটা শুধুই খাবার নয়, এটা সংস্কৃতি, এটা ঐতিহ্য। কাকে সুতি কাবাব কত করে? 12 महीना का 12 मसाला, ये मावा भरा, सुल्तान का सुल्तानी, नवाब का नवाबी। চিকেন ললি কত করে এটা? এটা মাত্র 50। এটা চিকেন ললি 50। চুয়ে খাইবেন, রসে ভরা পুরো একদম। রসে ভরা একদম। এমনি খাইবেন রসে ভরপুর। আচ্ছা আচ্ছা, আর এটা কি আইটেম? তো আমরা এখানে একটা মসজিদের ভিতর ঢুকে পড়ছি ইফতার কিনে। আমাদের ইফতার না কিনলেও চলতো আর কি, কারণ এখানে ফ্রি ইফতার দিচ্ছে। ইউসি পুরো লাইন, আমাদের মধ্যে দুজন চলে গেছে পরিষ্কার হইতে, হ্যাঁ আমরা এখানে জিনিসপত্র পাহারা দিচ্ছি। ইফতারের পর একটু শান্তি খুঁজতে চলে যাই বিউটি বোর্ডিংয়ে। এই বোর্ডিং একসময় ছিল কবি সাহিত্যিকদের আড্ডাস্থল। সৈয়দ শামসুল হক, হুমায়ুন আহমেদ, শহীদ কাদরিরা এই চা দোকানেই চিন্তাভাবনা করতেন। এক কাপ চা, একটা সিগারেট আর সময়ের ধীর গতি যেন পুরান ঢাকার একেবারে নতুন একটা দিক খুলে দেয় আমার সামনে। আমরা এখন চকবাজারে আছি। আমাদের চকবাজার ইফতার মাত্র শেষ হলো। চকবাজার ইফতার কমপ্লিট করে এখন আমরা বিউটি বোর্ডিংয়ের দিকে যাচ্ছি, লক্ষ্মীবাজার, সিনট্রোলা ওই এরিয়াতে একটু এক্সপ্লোর করার জন্য। তো বিউটি বোর্ডিং হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে হচ্ছে আমাদের পুরাতন দিনের যে হচ্ছে কবি সাহিত্যিকরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, তারা মেনলি ওখানে আড্ডা দিত। খুব একটা ফেমাস জায়গা ছিল ওই সময়, এখনও ফেমাস, বাট এখন হচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেছে। তো আমরা ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে কিছু চা কফি খাবো, অ্যান্ড উইল স্পেন্ড সাম টাইম দেয়ার। একটা পপুলার যেমন গান আছে যে কফি হাউসের সেই আড্ডাটা আদার নেই, যেটা কফি হাউস কলকাতাতে, বাট আমাদের ঢাকাতে এরকম একটা আড্ডাখানা বলতে আসলে বিউটি বোর্ডিংকে বলা যায়। আমাদের পুরান ঢাকার কফি হাউস হচ্ছে বিউটি বোর্ডিং। হ্যাঁ, অনেকটা সেরকম। এখানে ধূপের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, ধূপের গন্ধ আছে। নাইস, ফাইনালি বিউটি বোর্ডিংয়ে চলে আসছি, অ্যান্ড লেটস সি কী খাওয়া যায় এখানে। অনেক কোয়াইট। সো ফাইনালি আমরা বিউটি বোর্ডিংয়ে আসছি আফটার লট অফ হ্যাসেলস। এখানে এসে যেটা মনে হইতেছে যে খুব একটা হিস্টোরিক্যাল প্লেস এবং জায়গাটা খুবই কোয়াইট। এক সময় যেখানে বড় বড় কবি সাহিত্যিকরা আড্ডা দিত, সেখানে এখন আমরা আড্ডা দিচ্ছি, অ্যান্ড ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো বিউটি বোর্ডিংয়ে আমরা চা খাওয়া শেষ করলাম। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গ্রিন লাইন ঘাট। গ্রিন লাইন ঘাটে হচ্ছে আমরা নৌকা ভাড়া নেবো, অ্যান্ড নৌকা ভাড়া নিয়ে আমরা কিছুক্ষণ নৌকা রাইড করবো। অ্যান্ড গ্রিন লাইন ঘাট হচ্ছে শ্যামবাজারে। সো লেটস গো দেয়ার অ্যান্ড এনজয় দ্য রাইড। নাম 1 ঘন্টা নাকি আধা ঘন্টা? আধা ঘন্টা রাজি হলে নিলাম, তাহলে 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। আমরা 3 জন আছি, আধা ঘন্টার জন্য ঘুরে যেতে পারবেন। আধা ঘন্টা? আধা ঘন্টা ঘুরবো। আধা ঘন্টা 100 টাকা। আপনি কি বলেন 120? আরে দাই বলেন আর দেখতেছি না তো। লাইট মার তো, ফ্ল্যাশ মার। আরে পা কোথায় ঢুকে যায়? ওহ মামা, এটা পারফেক্ট। আমি সাঁতার পারি না, বুঝছেন? ও ভাই, হাত দিয়ে না, না শোর। রাত নামলেই বুড়িগঙ্গা যেন এক নতুন রূপ পায়। চাঁদের আলো নদীর গায়ে পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করে। আমি উঠে পড়ি এক কাঠের নৌকায়। ঢাকার ব্যস্ততা থেকে কয়েক কদম দূরে এই নদী শান্ত, ধীরে ধীরে সে তার গল্প বলে। শতাব্দীর বাণিজ্য, কলকারখানার উত্থান পতন, মানুষের ভেসে যাওয়ার গল্প। এই লাইটটা দেওয়া হচ্ছে যাতে দূর থেকে হচ্ছে বড় লঞ্চগুলো দেখতে পারে আমাদেরকে। হাউ ইজ দ্য স্মেল মিস্টার আরাফাত? ভেরি সুদিং, অনেক সুন্দর। কি বিউটিফুল স্মেল। বুড়িগঙ্গার স্মেলের ফার্স্ট গুড রিভিউ ইন দ্য হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড। সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজতে হবে। বি পজিটিভ গাইস। আকাশে চাঁদ,
যদিও অর্ধচন্দ্র, নিচে কালো পানি, যদিও মাঝখানের দিকে চলে আসছি, এই জায়গায় অতটা গন্ধ নাই। পাশে বন্ধু আরাফাত আছে, শুয়ে আছি, ডিফারেন্ট ফিলিংস। আসলে এরকম মোমেন্ট খুব একটা পাওয়া যায় না। আজকের দিনটা খুবই এক্সপিরিয়েন্সড একটা দিন। আর ভাই আজকে মাথায় আসতেছে না, বুঝছেন, আজকে মুখ দিয়ে কথা বেরোতেছে না, এটা হচ্ছে বড় কথা। ওরে নীলি দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্ধি হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া, কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার এত সাধের মনোয়া পাখি হায় রে কি জানি কি করে। আমার ছোট্ট বন্ধু শিফাতের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। শিফাত পুরোটা বিকাল ঘাম ঝরায়া অক্লান্তভাবে হাইটা খুবই বিরক্তি বোধ করছে এবং বন্ধু আমার চলে গেছে। কিন্তু শিফাত যাওয়ার পরে যেই মুহূর্তগুলো আসছে, আমরা যে নদীতে ঘুরতেছি, তারপর আর বোর্ডে যে বসলাম, চা খাইলাম, এরকম প্রত্যেকটা ইম্পর্টেন্ট মুহূর্ত বন্ধু শিফাত মিস করছে। এখন শিফাতের উদ্দেশ্যে আমার একটাই কথা, বন্ধু তুমি ভ্লগ দেখবা আর অঝরে কান্না করবা। মামা আপনার নাম আর হচ্ছে গ্রামের বাসা কোথায়? আমাদের নাম আব্দুল সালাম, গ্রাম হলো উজিরপুর, জেলা বরিশাল। কতদিন ধরে এখানে নৌকা চালান? 30 বছর। জীবনের সবচেয়ে বড় আফসোস কোনটা? কোনো আফসোস নেই আমার। কোনো আফসোস নাই? সবচেয়ে খুশির দিন কোনটা ছিল আপনার জীবনে? ওই শিশু জীবনেই তো সুখী। আর সবচেয়ে কষ্টের দিন ছিল কোন দিন? এই তো কষ্টের জীবন তো এখন। সো আমরা হচ্ছে বোট রাইড কমপ্লিট করলাম। আর খরচের দিক থেকে দেখতে গেলে এটা একদম ওয়ার্থ মানি। এখানে হচ্ছে 1 ঘন্টার জন্য 120 টাকা চার্জ করছে। তো আপনারা যদি কেউ পুরান ঢাকায় আসেন তো আমি অবশ্যই রিকমেন্ড করবো যে বোট রাইডিংটা যেন কারো মিস না যায়। এরপর আমরা খুঁজে নেই পুরান ঢাকার এক অতুলনীয় স্বাদবহুল ঐতিহ্যকে, বাকরখানি। এই রুটি শুধু খাবার নয়, এক ইতিহাস। আমি কথা বলি একজন বাকরখানি কারিগরের সাথে। তিনি বলেন, একসময় মুঘল আমলে রাজদরবারের রসুই ঘরে তৈরি হতো এই ময়দা আর ঘিয়ের জাদু। আজও সেই রীতিতে হাতে বানানো হয় প্রতিটি রুটি। আমরা বাকরখানির দোকান খুঁজতেছি, আর পাচ্ছি না অনেকক্ষণ ধরে। হাঁটতেছি ওলে গলে দিয়ে এসছি। What the hell, man? Brother, are you sure তোমরা আমারে কিডন্যাপ করতেছো না? আমার তো Don't do that. পুরান ঢাকার তো ঐতিহ্য বাকরখানি। সকালে 10টা-11টার সময় ঘুমোতে উঠে বাকরখানি। একটা ট্রেডিশনাল পুরান ঢাকা নাস্তা কি যে রসগোল্লা আর হচ্ছে বাকরখানি। আমি এই পর্যন্ত পরে 25-30 বছর ধরে আমি বানাইতেছি। তারপর আমার বাবা বানাইছে, আমার দাদা বানাইছে, পরে আমরা অনেক 70-80 বছর ধরে বানাইতেছি। আমরা এটা মানে প্রথম খামি করি, তবে এটার মধ্যে একটা দুই জামাতা লাগে। ওই দুই জামাত বড়াটা মেলাইয়া তেল দিয়ে দুই জামাতাটা এটার উপরে দিই, দিয়ে মরাইয়া তেলে আর ময়দা সমান করি। ওইটা তারপর এটা গুড়ি বানাই একজনের বেইলা দাগ দিয়ে দেয়, 3 দাগ দিয়ে দেয়। এরপরে আবার এটার ভিতরে আবার মিষ্টি দিতে পারি, আবার পনির দিতে পারি, ঘি দিতে পারি, আবার তিলও দিতে পারি। আবার এটা মিষ্টি ছাড়াও হয়, ডায়াবেটিস মুক্ত। এটা হচ্ছে তিলের বাকরখানি। লেটস টেক এ বাইট। অনেক ক্রিস্পি। বাকরখানি হচ্ছে আমি সবসময় 2টা ভেরিয়েন্ট ট্রাই করছি, একটা হচ্ছে মিষ্টি ছাড়াটা আর একটা হচ্ছে মিষ্টি দিয়ে। বাট এটা একটু ইউনিক লাগছে, এটার মধ্যে হালকা মিষ্টি অ্যান্ড আর প্রত্যেক বাইটে হচ্ছে অনেকগুলো ফ্লেভার পাওয়া যেতেছে। মধ্যরাত ঘনিয়ে আসার সাথে সাথেই পুরান ঢাকার এক সম্পূর্ণ ভিন্ন রূপ আমাদের চোখে পড়ে। যখন নতুন ঢাকা ঘুমিয়ে পড়ে তখনও এখানকার গলিতে জীবন থামে না। চা, আড্ডা, গানের সুর আর দুঃখগাথা। এখানে মধ্যরাত এক একটা সিনেমার দৃশ্য যেন। এখন বাজে রাত 1:11। আমি এতক্ষণ হচ্ছে নুরে আলমের কাছে ছিলাম মিডফোর্ডে।
এখন আমরা নাজিরা বাজারের দিকে আগাচ্ছি। ওই দিকের পুরান ঢাকার নাইট কালচারটা একটু আপনাদেরকে দেখানোর জন্য। সো লেটস গো। এখন বাজে লিটারেলি 1:30 অ্যান্ড পুরান ঢাকা লুকস লাইক দিস। এখানে লিটারেলি জ্যাম লেগে আছে। আপনারাই বলেন, আমার মনে হয় না আপনাদের এলাকায় রাত 8টার পর এরকম বাজারের ভিড় থাকে। আই ডোন্ট থিংক সো। এভাবেই শেষ হয় আমার 24 ঘন্টা পুরান ঢাকা। এই শহর তার গল্প চুপি চুপি বলে, কখনো দেয়ালের ভাঁজে, কখনো হালকা চায়ের ধোঁয়ায়। পুরান ঢাকা শুধুই একটা জায়গা নয়, এটা একটি অনুভূতি যা বারবার ডাকে, বারবার টানে।